নমস্কার, বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আমরা সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ জিডিপি। জিডিপির ব্যাপারে আমরা প্রায়শই পড়ে থাকি নিউজ পেপারে, নানান আর্টিকেলে, নানান পোস্টে, সোশ্যাল মিডিয়া পোস্টে। সো জিডিপি কি সেটার ব্যাপারে আমি আলোচনা করব। আর তারও সাথে আলোচনা করব যে জিডিপি গ্রোথ, আমাদের জিডিপি গ্রোথ কিন্তু খারাপ এসছে। কোয়ার্টারলি রেজাল্ট জিডিপি গ্রোথে কিন্তু খারাপ। তো সেটার জন্য আমাদের স্টক মার্কেটে কিরকম কি ইম্প্যাক্ট পড়তে চলেছে সেটার ব্যাপারে। তো প্রথমে আলোচনা করবো হোয়াট ইজ জিডিপি। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেটা বেসিক্যালি একদম সিম্পল ওয়েতে আপনাকে বোঝাবো যে দেখুন এইটা একটা দেশ, ধরছি এই দেশটার টোটাল যে নেটওয়ার্থ আছে, টোটাল যে ইকোনমি আছে সেটা 100 টাকা। আবার বলছি কি না, এই দেশটার টোটাল যে ইকোনমি সেটা 100 টাকা। আমাদের যেমন 5 ট্রিলিয়নের দেশ না, ফাইভ 5 ট্রিলিয়ন ইকোনমি। তো এটা টোটাল ইকোনমি হচ্ছে কি 100 টাকা। এবার এই 100 টাকার দেশে প্রত্যেক কোয়ার্টারে কত পার্সেন্ট, কত টাকা, মানে প্রোডাক্ট কত টাকার প্রোডাকশন হচ্ছে এই দেশটার। ধরুন 100 টাকার দেশ, এর প্রোডাকশন হচ্ছে কত না, এর প্রোডাকশন হচ্ছে 1 টাকা এই কোয়ার্টারে। তাহলে 1 টাকা যদি একটা কোয়ার্টারে হয়, তাহলে ইয়ারে কত কত হবে না, আমরা তাকে 4 দিয়ে গুণ করবো, 4 হলো। তাহলে 4 100 টাকার কত, 4%। তাহলে এর জিডিপি গ্রোথ এই কোয়ার্টারে কত হলো না, 4%। আবারও বলছি, এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি না, কোনো দেশ থেকে সেই পার্টিকুলার টাইম পিরিয়ডে, কোনো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে কত পার্সেন্ট প্রোডাকশন হলো, সেই দেশটা কত বড়, সেই ইকোনমির তুলনায় সেই দেশটা কত বড়, মানে একটা আহ, দেশ ইকোনমি তার টোটাল অ্যাসেটের তুলনায় সে কত পার্সেন্ট প্রোডাকশন করেছে এবং সেটা কত পার্সেন্টেজ, সেটাই একটা দেখায় গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে। ঠিক আছে, তো 100 টাকার দেশ, 100 টাকা ইকোনমির দেশ, যদি 100 টাকা জাস্ট কথার কথা ধরার জন্য 100 টাকার ওয়ালা দেশের যদি 1 টাকা প্রোডাকশন হয় কোনো কোয়ার্টারে, তাকে আমরা 4 দিয়ে গুণ করবো, সারা বছরে 4 টাকা হলো, তাহলে 4% জিডিপি গ্রোথ। ওকে, সিম্পলি ওইটা বললাম। আর এখানে যদি আপনি ডেফিনেশন সংজ্ঞাতে যান, তাহলে সেটাই বলছে যে ইট মেজার্স দ্য টোটাল ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস উইদিন দ্য কান্ট্রিজ বর্ডার ডিউরিং আ স্পেসিফিক টাইম। কোনো একটা টাইম পিরিয়ডে টোটাল যে প্রোডাকশন হচ্ছে, কত টাকার প্রোডাকশন হচ্ছে, সেটাই বোঝায় জিডিপিতে। ওকে, এবং কিছু কিছু ফ্যাক্টর আছে, কিছু কিছু দিক আছে যেগুলো সব থেকে বেশি এফেক্ট করে জিডিপি কে। তার মধ্যে কি, পার্সোনাল কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্পেন্ডিং, নেট এক্সপোর্ট। কত টাকা জিনিসপত্র সে এক্সপোর্ট করছে, প্রোডাকশন হলে তবেই তো সে এক্সপোর্ট করবে, তাই না? তো যত এক্সপোর্ট করবে তার জিডিপি বাড়বে। ওকে, তো এই গেল জিডিপি। আচ্ছা, ইন্ডিয়াস জিডিপি গ্রোথ স্লাম্পস টু মাল্টি কোয়ার্টার লো অফ 5.4%। একদম লো চলে গেছে। আর এই যে জিডিপি গ্রোথের যে আমরা তথ্যগুলো পাচ্ছি, ইনফরমেশনগুলো পাচ্ছি, সেগুলো কে পাবলিশ করে না, ন্যাশনাল অ্যাকাউন্টস ডিভিশন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিসার অফিস, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক থেকে আর কি পাবলিশ হয়। আর আমরা যেটা নিয়ে আলোচনা করছি, জুলাই থেকে সেপ্টেম্বর টাইম পিরিয়ডের আমরা আলোচনা করছি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এ। আচ্ছা, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছে দেখি। ইন্ডিয়াস জিডিপি গ্রোথ স্লাম টু ইটস লোয়েস্ট ইন 7 কোয়ার্টার্স। মানে গত 7টা কোয়ার্টার, অলমোস্ট বলতে গেলে 2 বছর, 2 বছরের লো পারফরমেন্স জিডিপি গ্রোথে। বুঝতে পারছেন? এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টার মধ্যে এখন লো। এর আগেও হয়েছে কোয়ার্টার, ফাইন্যান্সিয়াল 2023 কোয়ার্টার 2 এ সে 5.5 ছিল, তারপর একটা দেখুন কোয়ার্টার 3 আবার 4.3 হচ্ছে, আবার না সেম জিনিস রিপিট হয়। সময়ই জানাবে যে কি হবে। ওকে, তো এইটাই হচ্ছে এখন যে খবরটা আসছে। দ্য ইকোনমি হ্যাড গ্রোন অ্যাট 6.7 ইন প্রিভিয়াস কোয়ার্টার। 6.7 ছিল প্রিভিয়াস কোয়ার্টার, আগের বছর কোয়ার্টারে আরো বেশি 8.1, কিন্তু এবারে দেখুন একদম কম, 5.4। ইকোনমিক্স, বড় বড় ইকোনমিক্স যারা ছিল তারা কি করেছিল না, তারা এক্সপেক্ট করেছিল যে 6.8 6.5, কিন্তু তার জায়গায় দেখুন এসছে কত, 5.4। এই স্লাইডে সেটাই বলা হচ্ছে। আচ্ছা, তারপর কি না, এই রকম যে স্লো গ্রোথ এসছে, ঠিক আছে, এরকম স্লো গ্রোথের জন্য আমরা কি, মানে কিরকম কারণ কি, সেটা নিয়ে আলোচনা করবো এবং কি হতে চলে সেটা আলোচনা করবো। এটার কারণ দেখে নিই। পুশ জিডিপি গ্রোথ ডাউন কেন? মাইনিং সেক্টর দেখুন 7.2 ছিল আগের কোয়ার্টারে, এবারে দেখুন -0.1, মাইনাস। মানে তো কোনো সেরকম গ্রোথই নেই, মাইনাসে চলে গেছে, মানে কি খরচ বেশি হয়েছে, উপরন্তু সেখান থেকে আমরা কিছুই জিডিপি গ্রোথ করতে পারিনি। ম্যানুফ্যাকচারিং সেক্টর 7 ছিল, এবার 2.2। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাইস 10.4 ছিল, 3.3 কমে দাঁড়িয়েছে কোথায় দেখুন। প্রাইভেট কনজাম্পশন 7.4 থেকে 6। ইনভেস্টমেন্ট 7.5 ছিল, সেখান থেকে 5.4। আর এক্সপোর্ট 8.7 থেকে 2.8। দেখুন, এক্সপোর্টের ব্যাপারে আমি বলবো, যতক্ষণ না একটা গ্লোবালে স্টেবল জিনিস আসছে, মানে স্টেবিলিটি আসছে গ্লোবাল লেভেলে, ঠিক আছে, সারা পৃথিবী জুড়ে যদি এরকম যুদ্ধ বিগ্রহ চলে, তাহলে কিন্তু এক্সপোর্ট আমাদের বাড়বে না।
তাই না? আমরা এক্সপোর্ট কি করবো? আমরা বাইরের দেশে এক্সপোর্ট করবো আমাদের জিনিসপত্র। বাইরের দেশ কখন কিনবে? যখন সেখানে শান্তি আছে। তাদের ওখানে যুদ্ধ বিদ্রোহ চললে তারা তো আমাদের কাছ থেকে জিনিসপত্র কিনবেই না। ঠিক আছে? ইরান ইসরায়েলের যে ব্যাপারটা চলছে মিডিল ইস্টে, মধ্য এশিয়ায়, সেটাও জানেন। আর আর ওখানে ইউক্রেন, রাশিয়া ইউক্রেন ওয়ার তো চলেই যাচ্ছে। ওকে, এখানে আরো একটা স্লাইড আমি নিয়েছি যে 3টে বছর কোয়ার্টারে কেমন কি রেজাল্ট ছিল এবং সেটার একটা কম্পারিজন করেছি। সেখানেও দেখতে পারেন যে আগের কোয়ার্টার থেকে এখানে দেখুন আমাদের কিন্তু যে পারফরমেন্স সেটা কিন্তু নেগেটিভ, খারাপ। ঠিক আছে? এবার কিছু পজিটিভ দিক দেখুন, সবই তো নেগেটিভ না, কিছু পজিটিভ থাকে। তো সেখানে একটা পজিটিভ দিক কি পাচ্ছি না, এগ্রিকালচারাল সেক্টরটা গ্রো করেছে। ঠিক আছে? তো এগ্রিকালচার সেক্টর গ্রো করেছে, এটা ভালো কথা। ঘুরে ফিরে আবার চাষবাস। ওকে, তো আর কি না, গভর্নমেন্ট কনজাম্পশন, গভর্নমেন্ট কনজাম্পশন একটু বেড়েছে। গভর্নমেন্ট কনজাম্পশন বাড়লে কি হবে না, গভর্নমেন্ট কনজাম্পশন বাড়লে সেই টাকাটা তারা নানান দিকে ইনভেস্টমেন্ট করবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ইকোনমিক্যাল গ্রোথের জন্য, দেশের গ্রোথের জন্য তারা সেটা ইনভেস্ট করবে। ঠিক আছে? মেনলি ট্রান্সপোর্টেশন, ভালো রাস্তা, যাতে ট্রান্সপোর্টেশন হলেই ইকোনমি বুস্ট হবে। ঠিক আছে? ভালো, মানে ভালো জায়গায় তারা ইনভেস্ট করবে। কখন কখন একটা এফআইএস বা বড় বড় ইনভেস্টর ভালো জায়গায় ইনভেস্ট করবে, যখন সেখানে ভালো ট্রান্সপোর্টেশন আছে, যাতায়াত সুবিধা আছে, মানুষ ইজিলি কাজ করতে পারবে, ইজিলি এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। ঠিক আছে? তো গভর্নমেন্ট কনজাম্পশন বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। আর একটা কি বললাম, এগ্রিকালচার সেক্টরে গ্রোথ দেখতে পাওয়া গেছে। ওকে, আচ্ছা, হোপিং ফর দ্য বেস্ট। বড় বড় যারা ইকোনমিস্ট আছে, বড় বড় যারা প্রবক্তা আছে, তারা কি বলছে যে হোপ করছি যে এর পরের কোয়ার্টারে আমরা রেজাল্ট ভালো পাবো এবং গ্লোবাল চ্যালেঞ্জেস এর সত্ত্বেও, মানে এত বাইরের বাইরের দেশে এত যুদ্ধ সংঘাত হচ্ছে, তা সত্ত্বেও আমরা 5.4 রাখতে পেরেছি। এটা একটা ভালো দিক। আর আশা করছি আর পরের কোয়ার্টারে আরো ভালো রেজাল্ট করবো। আর ইন্ডিয়ার যে চিফ ইকোনমিক অ্যাডভাইসার আছে ভি আনন্তা নাগেশ্বরন, উনিও এটা নিয়ে একটু অপটিমিস্টিক, পজিটিভ যে এরপরে এবারে গ্রোথ হবে। আচ্ছা, এবার আমি আপনাদের সকলকে বলবো এইখানে এই পার্টিকুলার যে আর্টিকেলটা এনেছি আমি দ্য ইকোনমিক টাইমসের, এটাতে একটু ফোকাস করবেন সবাই একসাথে। কিউ টু গ্রোথ সকার পুটস প্রেসার অন আরবিআই টু কাট রেট। এখানটা ভালো করে একটু দেখবেন যে রেট কাটের কিন্তু একটা চান্স হবে। আর রেট কাট হলে কি হতে পারে, আপনাদের কি মনে হয় রেট কাট হলে কি হবে? রেট কাট হলেই কিন্তু ইনভেস্টাররা ভরি ভরি টাকা লোন নেবে কম ব্যাজে, এবং সেটা কোথায় ইনভেস্ট করবে? ইন্ডিয়ান স্টক মার্কেটে। সো এই যে কোয়ার্টারলি গ্রোথ, একটা মানে কোয়ার্টারলি রেজাল্ট, জিডিপি গ্রোথ খুব খারাপ এসছে, এটা কিন্তু রেট কাট করতে পারে, একটা প্রেসার আনবে আরবিআই এর উপরে। এবং আরবিআই যদি রেট কাট করে, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু আবার বুল রান হবে। আমি আবারও বলছি, আরবিআই যদি রেট কাট করে, ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু আবার বুল রান করবে। কারণ কি, বড় বড় ইনভেস্টররা আরবিআই থেকে কম ব্যাজে, কম কম সুদ হারে লোন নেবে এবং সেই টাকাটাই আবার স্টক মার্কেটে ইনভেস্ট করে দেবে। কন্টিনিউয়াস একটা আপট্রেন্ড। এখানে একটু কমেছিল রেপো রেট কাট, রেট কাটটা করেছিল রেপো রেটটা, কারণ কি তখন কোভিড ছিল। তারপর দেখুন কন্টিনিউ আপট্রেন্ড। রিসেন্টলি ফেড রেট কাট করেছে, আমি ভিডিও নিয়েছিলাম, ফেড রেট কাট করেছে। ফেড কি না, ইউএস এর যে সেন্ট্রাল ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক কি আরবিআই, তেমনি ইউএস এর হচ্ছে ফেড। ফেড রেট কাট করেছে, যখনই ফেড রেট কাট করে আরবিআই কিন্তু তাকে অনুসরণ করে এবং রেট কাট করে। এবারে কিন্তু তারা করেনি। আমি একটা ডেট আপনাদের বলে দিচ্ছি, আমরা টাইম বলে দিচ্ছি, এখানে আমি মেনশনও করে দিচ্ছি। ডিসেম্বর ডিসেম্বরের সেকেন্ড উইকে ডিসেম্বরের সেকেন্ড উইকে কিন্তু আরবিআই যে মনিটারি পলিসি কমিটি আছে, আরবিআই যে মনিটারি পলিসি কমিটি আছে, তাদের কিন্তু মিটিং আছে। এবং এই টাইমেই কিন্তু দেখা যেতে পারে, আমি হোপফুল যে তারা রেপো রেটটা কমাবে, এবং যদি তারা রেটটা কমায় তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খুবই ভালো দিক হবে। ঠিক আছে? তো এই গেল নিউজ, দেখতেই পাচ্ছেন রেটটা হাই আছে, আশা করছি রেট কাট করবে আর আমাদের বুলরান আবার দেখতে পাবো, ইনভেস্টাররা আবারও লোন নেবে এবং তারা ইনভেস্ট করবে ইন্ডিয়ান স্টক মার্কেটে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। শুভরাত্রি ভিউয়ার্স।